সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার গ্রাম দিশাগঞ্জ সদর থানা বিমানবন্দরের দক্ষিণ পাশে। 71 সনে আমি ঢাকা সেনানিবাসে পাকিস্তান আর্মিতে চাকরি করতেছিলাম। আমি যখন 1969 সনে পাকিস্তান থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আসি, বদলি হয়ে আসি, আসার পর চাকরি করতেছি। দেশে আওয়ামী লীগের নেতৃত্বে মিছিল মিটিং চলছে 69 সন হইতে 70 সন পর্যন্ত। আমরা সেনাবাহিনীর লোক আমরা দেখতে যাইতাম, শুনতাম কী কথা বলতেছে। তখন দেখি বঙ্গবন্ধু আমাদের, আমরা বাঙালি জাতি হিসাবে আমরা যে কত কষ্টে আছি, আমাদের মুখের কথাগুলি, আমাদের মনের কথাগুলি তিনি বলতেছেন। কারণ যারা পাকিস্তানিদের সাথে চাকরি করে নাই, যাদের সাথে বসবাস করে নাই, তারা কিন্তু বুঝতে পারে নাই পাকিস্তানের যে কত বড় নিষ্ঠুর, কত বড় খারাপ চরিত্রের ছিল। বঙ্গবন্ধু যখন, আওয়ামী লীগ যখন এই দেশে ক্ষমতায় যাওয়ার লক্ষণ হয়ে গেছে, এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, তখনই আমাদের মধ্যে, অর্থাৎ পাকিস্তান বাহিনী, যারা আর্মি বাহিনী ছিল আর যাদের সাথে আমরা ছিলাম, তাদের মধ্যে একটা খুব এরকম ভাব হচ্ছিল যেটা নাকি অবশ্য ভাষায় প্রকাশ করা যায় না। তারা আমাদেরকে, আমরা যারা বাঙালি চাকরি করতেছি, আমাদেরকে নিয়ে তারা জল্পনা শুরু করেছে। 25শে মার্চ রাত্র 8টা যখন বাজে, তখন আমাদের পাশেই ছিল ট্যাঙ্ক বাহিনী, সেইখানে তারা সজ্জিত হইতেছিল। আমরা দেখতেছি তারা সজ্জিত হইতেছে। কী কারণে সজ্জিত হয়েছে আমরা কিছু খবর আমরা পেয়েছি। 25শে মার্চ রাতে, 25শে মার্চ দিবাগত রাত্রে 8টার সময় হইতে। তখন আমরা যারা বাঙালি আছি, আগে আমাদের কিছু কথোপকথন হয়তো তারা যে আলামত সৃষ্টি করছে, হয়তো আমাদের মধ্যে তারা আক্রমণ করতে পারে। আমরা সেই জন্য আমরাও দেখতেছি রাত্রে যখন 12টা বাজে, 25শে মার্চ রাত্রে যখন 12টা বাজে, 12টার সময় তারা ক্যান্টনমেন্ট থেকে মুভ করলো শহরে। বাঙালিদের নেয় নেই সেখানে, বাঙালিদেরকে কাউকে নেই নেই। আচ্ছা। এবং দেখা গেছে 25 তারিখেই আমাদের যারা বাঙালি, আমরা যেই রেজিমেন্টে ছিলাম, আমরা যেই অস্ত্রে ছিলাম, সেখানে যারা বাঙালি এবং পাঞ্জাবি যারাই ছিল, প্রত্যেকের অস্ত্রই তারা আমাদের থেকে জমা নিয়ে গেছে। তার পূর্বে আমাদের কাছে অস্ত্র দেওয়া হয়েছিল, 25 তারিখে তারা আবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দিয়ে আমাদের মনের মধ্যে বেশি সংশয় সৃষ্টি হয়েছে। আমরা চিন্তা করতেছিলাম কী করব। যখন রাত্রে তারা শহরমুখী চলে গেল, শহরে যাওয়ার পরে দিয়ে রাত্রে 12টা, প্রায় 12:30টার দিকে সারা শহরে শুধু গোলাগুলির আওয়াজ, ট্যাঙ্কের আওয়াজ, ভূমিকের আওয়াজ শুরু হইতেছে। এবং তারপর ওখানে দেখতেছি সারা শহরব্যাপী শুধু আগুন আর আগুন। আপনারা কি তখন ক্যান্টনমেন্টে? আমরা তখন ক্যান্টনমেন্টে। এবং আমাদের আর্মস নিয়ে যাওয়ার পরে আমরা মনে স্থির করলাম যে ঠিক আছে, আমরা যা বাঙালি এখানে আছি, পুরো ক্যান্টনমেন্টের সঠিক সংখ্যা বলতে পারবো না, আনুমানিক 1000-1200 বাঙালি। তখনও ক্যান্টনমেন্টে ছিল? ক্যান্টনমেন্টে ছিল, সবাই ক্যান্টনমেন্টে ছিল। কিন্তু আমাদের মধ্যে একটু কথোপকথন ছিল আর কি, যদি হয়, যদি সম্ভব আমরা যেতে পারি আমরা চলে যাবো, যদি আমাদের উপরে আক্রমণ। যখন আমাদের অস্ত্র নিয়ে গেছে তখন আমরা বুঝতে পারছি যে না, আমাদেরকে চলেই যেতে হবে। 25 তারিখ রাত্রে লেলিহান
এবং সকালে যে খবর শোনার পরিপ্রেক্ষিতে আমরা মনে স্থির করে পেলাম যারা এখানে কয়েকজন আছে, যেমন নুরুল ইসলাম আছে, সুবিধা শামসুর আছে, তারপরে আমাদের ক্যাপ্টেন সরোয়ার সাহেব আছে, আরও অনেকে আছে। 26 তারিখ যখন প্রায় 10টা বাজে তখন তখন কারফিউ ছিল ওই এলাকাতে, কচুক্ষেত এবং কারফুলে সিভিলিয়ান থাকতো, ওখানে কারফিউ ছিল, কারফিউ শিথিল করেছে। শিথিল করার পরে দিয়ে যখন মেয়ে ছেলেরা তাদের জানে নিরাপত্তার জন্য শহরের দিকে আসতেছিল, তখন এই কচুক্ষেতে আমি রাস্তার পাশে দাঁড়ানো, এই সময়ের মধ্যে দেখা গেছে 3-4 জন পাঞ্জাবি, তারা আমার একটা কয়েকজন মেয়ে যাইতেছে, তাদের মধ্যে থেকে একজন মেয়েকে টেনে নিয়ে যাইতেছে। আমি আগে গেলাম, সামনে যাইয়ে বললাম যে ভাই এগুলো কী করতেছে? তখন আমাকে খুব অকৃত্য ভাষায় আমাকে গালি, যে গালিটাকে এখন এটা বলা যায়, খুব শক্ত গালি দিয়েছে। তখনই ওখান থেকে ফিরে এসে যারা এখানে আছে তাদেরকে বললাম যে এখন আমরা চলে যেতে হবে। তখন বেলা প্রায় 12টা একটু হবে, 26 তারিখ 12। হ্যাঁ 26 তারিখ, 26 মার্চ। তখন আমরা বললাম যে চলো এখনই চলে যাই। তখন তারা যখন খাওয়া দাওয়া করতেছে, সবাই সব জায়গায় বসলো, সবাই তো গোলাগুলি চলছে, তখন বনানি চেয়ারম্যানের বাড়ির পাশে দিয়ে রেলের রাস্তার উপর দিয়ে চেয়ারম্যানের বাড়ির পাশে দিয়ে আড্ডা হয়ে আমরা চলে আসলাম। কজন? আমি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে কজন আসছেন তখন? 4জন বাড়িয়েছেন। 4 জায়গার, একজন নোয়াখালীর, একজন নরসিংদী, আর একজন তো আমি কুমিল্লার। তো এই যে যখন আপনারা বাইরেছেন তখন পাঞ্জাবিরা দেখে নাই? হ্যাঁ না, তখন পাঞ্জাবিরা দেখে। পাঞ্জাবিরা তো মনে করছে যে আমি আসি ক্যান্টনমেন্ট এরিয়াতে, কিন্তু তখনও চেয়ারম্যান বাড়ির যে জায়গাটা ছিল খোলাবেলা ছিল, ওখানে কোনো গার্ড ছিল না। তখনও আমাদের উপরে কিন্তু কড়াকড়ি আরও করা হয় না, আমাদেরকে কোনো বাধার সৃষ্টি করে না, আমরা কোথায় মুভমেন্ট করতে আমাদের বাধার সৃষ্টি করে না। তখন ওইখান থেকে চলে আসলাম কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লা আসলাম, প্রায় 2 দিন সময় লাগলো। কুমিল্লা এসে বাস দেখলাম যে আমার বাড়ির বিমানবন্দরের পাশেই এখানে সব কিছু জ্বালিয়ে পুলিশ শেষ করে দিয়েছে। তখন এখানে আমি জানতাম, আমার এক বন্ধু ছিল ক্যাপ্টেন রেজা সাহেবকে নিয়ে, রেজা সাহেবের বাড়ি গেলাম। ওনাকে নিয়ে আওয়ামী লীগের যে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব এমপি ছিলেন, তারপরে মালিক সাহেব এমপি ছিলেন, প্রফেসর গৌরব, তাদেরকে নিয়ে তখন তাদের নেতৃত্বে কোটেশ্বর চলে যায়। কোটেশ্বরে যাই জানতে পারলাম। আপনি তখন আর্মির কি হাবিলদার ছিলেন নাকি? কে? আপনি? আমি তখন জুনিয়র কমিশনার ছিলাম। জুনিয়র কমিশনার এটা বলে, হ্যাঁ। তো ওইখান থেকে আমি ক্যাপ্টেন রেজা সহ আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় সহ ভারতে যাই। ভারতে যাওয়ার পর ক্যাপ্টেন আরিয়া, বিএসএফের আরিয়া এবং সেন্ট্রালের আব্রাহামের সাথে ক্যাপ্টেন রেজা সাহেব আলাপ আলোচনা করেন। করে আমরা কটক বাজার, কুমিল্লার কটক বাজার অর্থাৎ বিল বাজার, সেখানে আমরা ক্যাম্প করে বসি, ডিফেন্স করে বসি। তখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। সেখান থেকে আমাদের ওইখানে প্রায় 2 প্লাটুনের মতো হবে পিয়ার, এবং 1 প্লাটুন বেঙ্গল রেজিমেন্টের ছিলেন, আর আনসার এবং ছাত্র শফিউল আহমদ বাবুলের নেতৃত্বে একটা ছাত্র কোম্পানি পেলাম। তাদেরকে ট্রেনিং কাঠালিতে দিয়ে এখানে আমাদের যুদ্ধ দেখেছি নিয়ে আসি। এবং তাহের মজুমদার এবং দিন মোহাম্মদ বলে একজন ছেলে আছে, সে তাদেরকে দায়িত্ব দেওয়া হলে সুবিধার মেজর ইয়ার আন্ডারে, শাহাবুদ্দিনের আন্ডারে, শুধু সিকিউরিটি মেনটেন করার জন্য। তার মধ্যে দিয়ে যে যুদ্ধগুলি নাকি এখন তাহের সাহেব বললেন যে আলিশুরের যুদ্ধ আর এই বিমানবন্দরের যুদ্ধ, সেখানে এই যুদ্ধগুলি সংগঠিত হয়। এবং আমি এবং ক্যাপ্টেন রেজা সাহেব তার ফাঁকে দিয়ে বিমানবন্দরে আসি। আসার পরে দেখার পর যে তখন বিমানবন্দরে অস্ত্র ওঠানামা করতো, যে আমাদের এয়ারের যে বোমিং জাহাজগুলি আছে, কার্গো দিয়ে আমাদের অস্ত্রশস্ত্র এখানে আনতো আমাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন এখানে আমরা রেকি করে গেলাম। রেকি করে তারপরের দিন এখানে আমাদের পার্শ্ববর্তী এয়ারপোর্টের পার্শ্ববর্তী গ্রাম থেকে বোমিং করার পরে আমরা চলে যাই। পরে জানতে পারি এখানে একটা মানে কার্গো, মানে যেটা বাস অস্ত্র শস্ত্র উঠানামা করতেছে,
তার একটা পাখা ধ্বংস হয়েছে। এইভাবে উনি তো সেক্টরের পুরা দায়িত্বে আছে ক্যাপ্টেন রাজা সাহেব। আমি কমান্ডো প্লাটুন নিয়ে একটা কমান্ডো প্লাটুন গঠন করে দিয়ে আমাকে সেই কমান্ডো প্লাটুন নিয়ে তারা যেখানে যায় সেখানে আমি তাদেরকে মারার চেষ্টা করতেছি। বিশেষ করে উল্লেখ যে মে মাসের 9 তারিখ পাক বাহিনী 31 পাঞ্জাব এবং 29 বেলুচ রেজিমেন্ট আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। কোন জায়গায়? এটা বিবির বাজার বলে পরিচিত, কটক বাজার। তখন ক্যাপ্টেন রাজা সাহেব এখানে দায়িত্বে আছে। তারা ঘিরে ফেলে এবং রাত্র প্রায় 4টার দিকে বিমানবন্দর থেকে আমাদের উপর গুলি শুরু করে। আমরা হঠাৎ কেউ ঘুমিয়েছিল, কেউ ডিউটিতে আছে, বুম্বিংয়ের আওয়াজে সবাই আমরা জেগে গেলাম। জেগে যাওয়ার পর দিয়ে সবাই প্রস্তুত হয়ে গেলাম। দিনের প্রায় বেলা 7টা কি 8টার সময় ভূমি একটু সীমিত করার পরে দিয়ে তারা অ্যাডভান্স শুরু করছে। দুদিকে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধে এখন আমাদের অস্ত্রশস্ত্র তো ছিল সীমিত, তা আমরা করতেছি তাদের সাথে যুদ্ধ। তারা অ্যাডভান্স করতেছে, আমরা কিন্তু অ্যাডভান্স করতেছি না। তারা অ্যাডভান্স করতেছে এবং ক্যাপ্টেন সাহেব রাজা সাহেব নেতৃত্ব দিচ্ছেন একটা মেশিন গান, মানে যেটাকে এনজি বলা হয়, মেশিন গানে পরিচালনা করতেছিল হাবিলদার জুম্মা খান বলে একজন ইপিআর লোক। তাকে নির্দেশ দিতেছেন মারতেছে, সামনে থেকে তারা অ্যাডভান্স করে আসতেছে দুই দিকে। এখানে দেখার বিষয় ছিল এটাকে একটা সোনাইচুরি খাল বলে আমাদের। এই সোনাইচুরি খালের পশ্চিম পাশে হয়েছে পাকিস্তানিরা আর পূর্ব পাশে হয়েছে আমরা। মধ্যখানে প্রায় 50 গজের ব্যবধান হবে। একটা পুল আছে, রাস্তাটা এখানে অ্যাডভান্স করে আসার জায়গাটি হলো এটা দিয়ে তারা অ্যাডভান্স করতেছে। অ্যাডভান্স করতে যে আমাদের যে পুলটা ভাঙা আমরা ভেঙে ফেলছিলাম, এটা কাঠের পুল ছিল। এই কাঠের পুলটা তাদের লাশে এটা একদম উঠে গেছে। মানে আপনাদের গুলি ওরা নিহত হচ্ছিল তখন? মানে আপনারা যে গুলি করছিলেন এই গুলাগুলো থেকে ওরা মরতেছিল? হ্যাঁ, তারা অ্যাডভান্স করে আসতেছে, আমরা গুলি দিয়ে মারতেছি, তারাও আমাদের উপরে মারতেছে। সেখানে এখন যেহেতু আমরা বেগতিক দেখছি, তখন আমি এবং হাবিলদার রাজ্জাক সহ আরও 2 জন আমরা পিছিয়ে হটে তাদের ভিতরে চলে যাই। পাকিস্তানের সৈন্যরা যে দিক দিয়ে আমাদের ব্যারিকেড সৃষ্টি করছে, ওই পিছন দিক দিয়ে তাদের ভিতরে আসে দেখি যে তারা যে পূর্ব পাশে মানে পশ্চিম পাশের থেকে পূর্ব দিকে মুখ করে আমাদেরকে মারতেছে। ওই এলাকাটা ছিল ফাঁকা। তখন ওইখান থেকে আমাদের একটা এলএমজি এবং স্ট্যান্ড গান, 2টা এলএমজি ছিল, একটা স্ট্যান্ড গান, এই 3টা দিয়ে তাদের উপরে মারি। তখন একটু হয়ে গেছে, তারা তাদের চিৎকার দিয়ে লাফাইতে পিছনে বিপদে পড়ে গেল এবং কিছুক্ষণ ফায়ারটা বন্ধ ছিল। তখন আমরা ক্যাপ্টেন সাহেব যারা ছিলেন তারা উঁচু করে নিলেন। উঁচু করার পরে আমরাও পিছন দিয়ে চলে গেলাম। আমরাও ওখানে যে চোখ দিলাম, আমি ওখানে যে জানলাম যে আমার এখানে 4 জন লোক শহীদ হয়েছে। হাবিলদার জুম্মা খান, নায়ক মোল্লা কাদের মোল্লা একজন ছাত্র এবং শফিউল আহমদ বাবুলকে জিজ্ঞেস করে দেখা যে তার ছাত্র এই 2 জন মারা গেছে। তো একজনের নাম আমার একটু স্মরণ আছে, আপনার স্মরণ নাই, কারণ শফিউল আহমদ বাবুল তখন এই রাজা সাহেবের সাথে নেতৃত্ব দিচ্ছিলেন, ছাত্রদের নেতৃত্ব দিচ্ছিলেন শফিউল আহমদ বাবু এবং আর্মিদের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন রাজা সাহেব। এখানে প্রায় 12টার দিকে 12টা থেকে 1টার মধ্যে আমরা উঠে করে চলে গেছি। আচ্ছা, এই যে 4 জন শহীদ হয়েছে ওনাদের কবরে কোনো স্মৃতিফলক আছে? ওখানে আছে না? আচ্ছা। যখন তারা গোমতী নদীর ভিতরে আমাদের যে ডিফেন্সটা ছিল গোমতী নদীর দক্ষিণ পাড়ে এবং আমাদের সীমান্ত ফাঁকি ছিল, যেটা নাকি বিডিআর ক্যাম্প যে এখন বলি ছিল বিডিআর ক্যাম্প। এখানে আমরা শুনতে পাইলাম, আমরা তখন সোনামরে চলে গেছি, সোনামরে থেকে জানতে পারলাম যে তারা এই নদীর ভিতরে তারা একত্রিত হয়েছে।
কারণ এটা একটা গণনা করতে হয় এবং তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে উঠে গেছে। তখন আমি 5টা এলএনজি দিয়ে বাচ্চু কমান্ডার এবং আরও আদার্স যে ইন্ডিয়া পিরিয়ার আছে তাদেরকে নিয়ে দক্ষিণ পাড়ে চলে যান, উত্তর পাড়ে যে উত্তর পাড় থেকে খোলা জায়গায় তারা যখন নাকি একত্রিত ছিল তাদের উপরে আমরা ফায়ার করি। এই ফায়ারও তারা অনেক নিহত হয়। এই বিবির বাজার অর্থাৎ কটক বাজারের যুদ্ধে আমাদের সোর্স অনুসারে আমরা জানতে পারছি প্রায় শতাধিক আর্মি পাকিস্তানের এখানে শেষ হয়েছে। তারপরে এখানে চলে আসি নির্ভয়পুর এলাকায়। নির্ভয়পুরে এখানে ক্যাপ্টেন মাহবুবের অধীনে আমাকে অধীনস্থ করা হয়। তার পূর্বে আকবর সাহেব ধনপুরে আমাদের 1 মাস এখানে সবাইকে একত্রিত করে আমাদেরকে ভাগ করে দেন। ক্যাপ্টেন রেজার সাহেব চলে যান হেডকোয়ার্টারে। তখন এই হেডকোয়ার্টার হলো আমাদের যে সেক্টরে যুদ্ধ করছিলাম, যেহেতু সেক্টর 2 এর খালেদ মুশারফের অধীনে আমরা সবাই চাকরি করছি, সবাই যুদ্ধ করছি। উনি আমাকে আর্মি কমান্ডার বানিয়ে দেন। ক্যাপ্টেন আকবর সাহেব আর্মি কমান্ডার বানিয়ে দেন। শফিউল আহমদ কমান্ডার ইকবাল আহমদ বাচ্চুকে ছাত্র কমান্ড এবং সুবেদার মান্নানকে তখনকার ইপিআর বর্তমান বিডিআর কমান্ডার যুদ্ধ পরিচালনা আমাকে নির্ভয়পুরে পাঠিয়ে দেন ক্যাপ্টেন মাহবুবের অধীনে। সেখান থেকে আমি অনেক যুদ্ধ পরিচালনা করছি। তার মধ্যে উল্লেখযোগ্য যে যুদ্ধটা হলো ফুলতলি যুদ্ধ। যে ফুলতলি যুদ্ধ রাস্তার মধ্যখানে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। ফুলতলি একটা স্কুল আছে, স্কুলটা হলো রাস্তার কিনারে প্রায় 10 গজ দূরে। সেখানে আমার একটা সেকশন দিয়ে ওইখানে আমি বক্স অ্যাম্বুশ করি। সেই বক্স অ্যাম্বুশে আমাকে যখন ইনফরমেশন দেওয়া হয়, ক্যাপ্টেন মাহবুব সাহেব আমাকে ইনফরমেশন দেন যে আজকে মিয়ার বাজার থেকে আমাদের মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাবে, এই আশা ভরসা নিয়ে তারা এখানে বড় ফোর্স নিয়ে আসতেছে। তখনই আমি বলছি যে ঠিক আছে, তারা মিয়ার বাজার পর্যন্ত পৌঁছতে পারবে না, তার পূর্বে আমি ধ্বংস করে দেব। তখন ফুলতলিতে সেই একসাথে তাদেরকে বাধার সৃষ্টি করি প্রায় মিয়ার বাজার থেকে 2 মাইল দক্ষিণ উত্তর। সেই ফুলতলি স্কুলে বক্স অ্যাম্বুশ করি, অর্থাৎ দোনো ভাষে অ্যাম্বুশ করেছি এবং প্রথম পূর্ব ভাষা থেকে তাদের উপরে বক্স অ্যাম্বুশ বলে, এটাকে বক্স অ্যাম্বুশ, 2 পাশ থেকে যেটা দেওয়া হয়। তখন এই বক্স অ্যাম্বুশ করে প্রথম আমি ফায়ার করি। তাদেরকে নিয়ে আমার সৈন্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি গাড়িগুলি আসলে প্রথম ফুলতলি স্কুলের যে এলএনজিটা মেশিন গানটা বসানো আছে তার 200 গজ পর্যন্ত আসলে তাকে ফায়ার করা হবে। আর পিছনে যেটা আছে ওইখানে পিছনে মেশিন গান বসানো হয়েছে, মেশিন গান 500 গজ পর্যন্ত যদি আমাকে আসে 500 গজের মধ্যে তাকে মারা যেতে পারে। এইভাবে প্রায় আধা মাইলের মতো নিয়ে আমি প্রায় অ্যাম্বুশ করছি দোনো পাশে এবং তাদেরকে নির্দেশ যেভাবে দিচ্ছি সেইভাবে যখন গাড়িগুলি ভিতরে এনেছে, 2টা গাড়ি এনেছে এবং 2টা গাড়ি অফিসের। কারণ ফার্স্ট যারা আমাদের আর্মিদের একটা নিয়ম আছে, ফার্স্ট দিকে যারা যায় তারা আর্মি অফিসারে যায়। তখন এই 2টার উপরে যখন তারা আমার হয়েছে তখন এই 2টার উপরে আমরা হামলা করি। হামলা করার পর তারা যাই কিছু বাঁচছে, এই গাড়ি থেকে যাই কিছু বাঁচছে তারা পশ্চিম পাশে এসে আমাদেরকে মারার চেষ্টা করছে। যখন তারা আমাদেরকে মারার চেষ্টা করছে তখন যে আমার পিছনে বক্স যেটা বুশ পশ্চিম পাশে যারা ছিল আমাদের, তখন তাদেরকে তারা মারছে। আমরা উল্টো করে গেছি। পরে একটু যাওয়ার পরে আমরা আবার কভারিং ফায়ার দিয়েছি। পশ্চিম দিকে যারা ছিল তারা পিছিয়ে চলে গেছে। আমাদের কজন মারা গেছিল? আমাদের এখানে মারা যায়নি, একজনে শুধু আহত হয়েছে। আর পাকিস্তানিদের অফিসার সহ সব মিলিয়ে মনে হয় 7 থেকে 8 জন। এই যুদ্ধের পরে আমরা চলে আসলাম এর মধ্যে মিয়ার বাজার। কিছুদিন পর আমি মিয়ার বাজার আসার পরে দিয়ে জানতে পারলাম পাকিস্তানি আর্মিরা আজকে রাত্রে মুভ করবে, একটা যে ট্রুপটা এখানে আছে এটা চলে যাবে কুমিল্লা এবং নতুন একটা ট্রুপ আসবে। তখন আমাকে এটা ক্যাপ্টেন মাহবুব সাহেব নির্দেশ দিলেন, এটাকে কীভাবে করবো তুমি নিজে চিন্তা করে দেবে। তখন আমি বললাম যে ঠিক আছে করবো। সেখান থেকে আমি রাত্রে প্রায়
12টার দিকে আমার প্লাটুন প্লাস ছাত্র দুজন ছিল তখন, যে ছাত্র পরে আপনারা চিনেন কুদ্দুস নামে মিন্টু, তখন মিন্টু নামে পরিচিত ছিল, পরে পুলিশে যাওয়ার পরে কুদ্দুস নামে পরিচিত হয়েছে। কুদ্দুস এবং আলী আহমদ চেয়ারম্যান, ওই বিসিসিএল চেয়ারম্যান যে মঞ্জুর হত্যা মঞ্জুর সাহেবকে যে নাকি কুদ্দুস কি মুক্তিযুদ্ধ ছিল? না পুলিশে গেছে, পুলিশে এমনি মুক্তিযুদ্ধ ছিল তো? হ্যাঁ, তখন আমি নিয়ে গেছিলাম মুক্তিযুদ্ধ, তখন ওই দিন আমি নিয়ে গেছি, তারপরে সে মুক্তিযুদ্ধে গেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ওই দিন রাত্রে আমি তাকে নিয়ে গেছি। তখন মিয়ার বাজার উত্তরে চাঁদুর বলে একটা গ্রাম আছে, মিয়ার বাজার তখন এসে যখন আমরা এম্বুশ করি, তখন রাত্র প্রায় 2:30 হবে, তারা এখন মুভ করার সময় হয়েছে। তখন তারা উত্তর পাড়ে দিয়ে শহরের দিকে, অর্থাৎ কুমিল্লা শহরের দিকে তারা হাঁটতে রওনা হয়েছে। আমাদের একটা স্পটার ছিল, এখানে একটা ঘর ছিল, পাকা একটা ছিল, কী কয় ডিউটিউবেলের, সেই পাকা করে একটা স্পটার রাখছিলাম, কারণ এটা নিকটে। তখন তাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারা দেখে তোমরা কী করবা, ঠিক এইভাবে করছে। এইভাবে করার পরে দিয়ে যখন তারা বাইরে হয়েছে, তখন আমরা ওইখান থেকে ফায়ার করি আর কি। ফায়ার করার পরে বিরাট ধরনের একটা চিৎকার শোনা গেছে। এখানে কি হয়েছে, কতটুকু মারা গেছে সেটা বলতে পারবো না। প্রায় আধা ঘন্টা ব্যাপী আমরা ফায়ার করছি। পরে তারা মোটরিং শুরু করছে, মোটরিং শুরু করার পরে দিয়া তারা বুঝতে পারছে, কারণ আগুনের শোনা যাচ্ছে যে তারা দেখতে পাচ্ছে, ওইখানে বমি করা আরম্ভ করছে। আমরা এখান থেকে স্থান ডিসেম্বরে ছোটোখাটো যুদ্ধ যেগুলো, এগুলি তো না, প্রত্যেক দিনই তো এটা হতো। এমন কোনো দিন তো ছিল না তাদের উপরে হিট করা হয়েছে না। 9 মাসের মধ্যে খুব কম সময়ে গেছে, যেটা নাকি আমরা নিবিড়ে বসে আমরা বাদ খেয়েছি। যখন শুনছি যে পাকিস্তানিরা আসতেছে, তখনই আমরা দৌড়ে গেছি। বিশেষ করে যেটা নাকি ইয়েতে 20 দিনের জন্য আমাদেরকে ভিতরে যেতে হচ্ছে। ভিতরে যাইতে আমরা 2টা প্ল্যাটফর্ম খাইয়েছিলাম। একটা হলো জহির সাহেবের জহিরের নেতৃত্বে, আরেকটা হলো আমার নেতৃত্বে। তার মধ্যে যে ছাত্রদের মধ্যে ছিল ইশাক বলে, ঢাকার একজন ইউনিভার্সিটির ছাত্র, সেও খুব কিছু ছাত্র নিয়ে তারা গিয়েছিল। এবং আবু তাহের, যেটা নাকি এখন কথা বলছিল, আবু তাহের এবং তার দিন মোহাম্মদ সহ তাদেরও একটা সেকশন সহ আমরা ভিতরে চলে গেছিলাম। সেইটা যে আমাদের যেটা নাকি মুজফ্ফরগঞ্জের পুল বলা হয়, সেই মুজফ্ফরগঞ্জের পুলটা আমরা ভেঙেছি রাত্রে। আমরা ওইখানে যাওয়ার উদ্দেশ্য, তখন বরুড়া আমাদের একটা থানা, সেই থানা হেডকোয়ার্টারকে বলা হয়তো পাকিস্তানের একটা রাজধানী। সেইখানে রাজাকার খুব বেশি ছিল। যেমন রাজাকার ছিল তেমন মুক্তিযুদ্ধও আছে, কিন্তু মুক্তিযুদ্ধরা সরাসরি ওইখানে যাওয়ার সাহস করতেছিল। তখন এই আমরা 2 কমান্ডারকে, আমার কমান্ডার খালেদ মুশারফ সাহেব এবং ক্যাপ্টেন মাহবুব, তারা আয়সার যুক্তি করে বলছে তোমাদেরকে অ্যাকশান করতে হবে। তখন আমরা ওই অ্যাকশানে যাই। সেটা হলো আগস্ট মাসের পরে বরুড়া থানায়। ওইখানে যে মুক্তিযোদ্ধা প্লাস আওয়ামী লীগের লিডার যারা ছিল, তাদেরকে নিয়ে 200 পাবলিককে একত্রিত করে আমাদের একটা এরিয়া ছিল। সেই এরিয়াটা হলো কুমিল্লা সদরের দক্ষিণ অংশ হতে আরম্ভ করে লাকসামের বৃহত্তর অংশ সহ এবং 14 গ্রামের এই অংশ সহ আপ টু পর্যন্ত, যে মেঘনা পর্যন্ত আমাদের নেতৃত্ব দিতে হয়েছে। আমাদের জনগণের ভূমিকা অত্যাধিক ভালো ছিল। আজকে যদি জনগণ আমাদেরকে সহযোগিতা না করতো, তখনকার আমরা কিন্তু যুদ্ধ করতে পারতাম না। তখন জনগণ না খেয়ে খাওয়াইছে, এবং তারা তাদের বাড়িঘর পাঞ্জাবিরা জ্বালিয়ে দেবে, পাকিস্তানের জ্বালিয়ে দেবে, সে চিন্তা করে নাই। আমাদেরকে তারা আশ্রয় দিছে, আমাদেরকে থাকার জন্য জায়গা দিছে, খাওয়াইছে। আমাদের খাওয়াতে ছিল সকল মানুষের ঘরে ঘরে, ইচ্ছা করে তারা খাওয়াইছে। তখন দেখা গেছে যারা গরিব, কাজ করে ভাত খায়, তারাও আমাদেরকে 2-1জনকে বলছে, বাবু আপনারা তো দেশের জন্য করতেছেন, আপনাদের রিসিভ করতে পারতাম না, আমার ঘরে যদি একটা মুখ ভাত খান আমি শান্তি পাব। এইরকমভাবে হাজারো জনতা আছে, হাজারো পরিবার আছে। যারা ধনী পরিবার তারা তো খাওয়াইছে, আর যারা নাকি গরিব তাদেরও এই একত্রিত ছিল। 16ই ডিসেম্বর আমি কুমিল্লা ছিলাম, কিন্তু পাঞ্জাবিরা আমাদের কাছে সারেন্ডার করছে 17ই ডিসেম্বর। বর্তমান বাংলাদেশ যে উদ্দেশ্যে আসলে আমরা যুদ্ধ করেছিলাম, সেটা
রাজাকার অর্থাৎ পাকিস্তানি মুক্ত বাংলাদেশ হবে, কিন্তু পাকিস্তান মুক্ত বাংলাদেশ হয় নাই। আমাদের দেশের উন্নতি হয়েছে, মানুষের উন্নতি হয় নাই। কতিপয় মানুষের রাজনীতিবিদদের চক্রান্তে আমরা মুক্তিযোদ্ধারা অবহেলিতভাবে আছি এবং মুক্তিযোদ্ধার বাংলাদেশ তারা গড়তে দেয় না, গড়তে যেতে পারতেছে না। আমরা চাইতেছি, বিশেষ করে আমি চাইতেছি, বাংলাদেশ হবে ওই দেশ যেখানে রাজাকার থাকবে না, যে দেশে পাকিস্তানি থাকবে না, পাকিস্তানি শাসন থাকবে না, পাকিস্তানি শোষণ থাকবে না। বাংলাদেশের সত্যিকার মানুষের মাধ্যমে, বাংলাদেশের সত্যিকার রাজনীতিবিদদের মাধ্যমে এই বাংলাদেশ গঠন হোক।